কপালে তাহার চন্দন আঁকা, গায়েতে তাহার লাল শাড়ি, মুখেতে তাহার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করে বলিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা সম্ভারের আরো একটি নতুন বাংলা ক্লাসে স্বাগত। আমরা আজকের বাংলা ক্লাসে আলোচনা করব অপরিচিতা গল্পটির দ্বিতীয় অংশ। অপরিচিতা গল্পের প্রথম লেকচারে আমরা লেকচার ছিল আমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে, লেখক পরিচিতি সম্পর্কে পড়েছি এবং আমরা মূল গল্পের সামারি, চরিত্রের চিত্রায়ন, গল্পের গল্পায়ন, এই বিষয়গুলো নিয়ে আমরা জেনেছি। যারা এখনো আমাদের অপরিচিতা গল্পের প্রথম ক্লাসটা করেন নাই, আই কার্ড থেকে লিঙ্ক থেকে আপনারা চাইলে ক্লাসটা করে আসতে পারেন। এবং আমাদের বাংলা সাহিত্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এই সহ বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের বিভিন্ন ক্লাসগুলো দেওয়া আছে, যার লিঙ্কগুলো ডেসক্রিপশন পেয়ে যাবেন, অথবা আমাদের আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। যারা বাংলা সম্ভারে প্রথমবারে এসেছেন বা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে এই বাংলা সম্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সবার আগে বাংলা সম্ভারের ক্লাসগুলো পৌঁছে যায় আপনার কাছে। আমরা অপরিচিতা গল্প আজকে শাব্দিক ব্যাখ্যা করার চেষ্টা করব বা লাইন থেকে আলোচনা করব। আমরা সমস্ত অংশ না পড়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো, যেখানে কঠিন শব্দ রয়েছে, বাক্য রয়েছে, যেখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের রিটেন কোশ্চিন, শব্দার্থ ভিত্তিক প্রশ্ন আমাদের হয়ে থাকবে, সেই কনসেপ্টগুলো আমরা এখানে বোঝার চেষ্টা করব আজকের ক্লাসের মধ্য দিয়ে। তো অপরিচিতা গল্পে আমরা প্রথম থেকে যে পাঠ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, যেখানে আমাদের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো দরকার, শব্দার্থগুলো জানার প্রয়োজন, যা গুরুত্বপূর্ণ লাইনগুলো যেগুলো থেকে অনুধাবনমূলক প্রশ্ন হয়ে থাকে, সেই বিষয়গুলো, এবং বিশ্ববিদ্যালয়ের রিটেনের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো এবং বিভিন্ন প্রশ্ন আসার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে, সেই বিষয় ভিত্তিকভাবে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা শুরু করছি অপরিচিতা গল্পের লাইন শব্দভিত্তিক ব্যাখ্যা। আমরা গল্পের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়েছি এবং গল্পের ঠিক ধাঁচটা এবং মূল ঘটনাগুলো যেন আমাদের এক থাকে সেইভাবে আমরা নিয়েছি। ইনশাল্লাহ যারা ক্লাস করছেন, প্লিজ বইটা যদি আপনাদের সামনে থাকে সেটা নিয়ে বসলে উপকৃত হবে। দেখেন, গল্পের শুরুতেই আমাদের যেটা বলা হচ্ছে, আজ আমার বয়স 27 মাত্র। তাহলে আমার বয়স বলতে এখানে আমি কে গল্পটা আমরা পরে পাবো, কিন্তু আমরা যারা পড়ে ফেলেছি তারা তো আমরা জানি এখানে আমি হচ্ছে অনুপম। আমি কে এখানে অনুপম গল্পের নায়ক। তাহলে অনুপম যখন গল্পটা লিখছেন বা যখন তিনি বলছেন, তখন তার বয়স কত? 27 বছর। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, তবু ইহার বিশেষ একটু মূল্য আছে। ইহার বিশেষ তার মানে 27 বছর বয়সটা বেশি, বয়সের দিক থেকেও না বেশি, বা 27 বছর বয়সে তার এমন কি গুণ আছে যে গুণের দিক থেকে সে বিখ্যাত হতে পেরেছে। তো কোনো দিক থেকেই সে বড় হয়নি, তারপরেও ইহার একটু যে বিশেষ মূল্য আছে, সেই মূল্যটাই আমাদের কাছে তুলে ধরবে। ইহা যে ফুলের মতো, ও যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া, যাহার বুকের উপরে কি আসিয়া? ভ্রমর আসিয়া। ভালো করে মনে রাখবেন, এগুলোতে কি এসেছে? ভ্রমর এসেছে। এখন এই ভ্রমর কোথায় বসে? ফুলে বসে। এখন ভ্রমর বসালে কি হয়? কোনো একটা ফুলে যখন মৌমাছি না বসে, ভ্রমর না বসে, পাখি না বসে, তাহলে পরাগায়ন ঘটে না। আর পরাগায়ন ঘটলেই কি হয়? ফল হয়। কি হয়? ফল হয়। এখন বলছে এখানে, ভ্রমর আসিয়া বসিয়াছিল, সেই পদক্ষেপের ইতিহাসটুকু তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি হইয়া ধরিয়াছে। তার মানে এই যে তার জীবনেও একটা ভ্রমরের মতো কিছু এসেছিল, আর এই ভ্রমরের মতো আসার ফলে তার জীবনে গুটির মতো হয়ে কিছু ধরেছে। ফল হইতে পারে নাই, পুরাপুরি ফল হইতে পারে নাই। অনেক সময় দেখবেন অনেক ফল কি তার আকৃতি ধারণ করতে পারে না, ছোট একটা গুটির মতো হয়ে থাকে বা ছোট হয়ে থাকে, বা ওই যে অটিস্টিক ফল যেগুলোকে আমরা বলি মজা করে। তো অনুপমের জীবনের মধ্যেও তেমনই একটি কি হয়েছে? গুটির মতো কি বা ধরিয়া আছে। এই গুটির মতো যে বিষয়টা আছে, সেই বিষয়টাই অনুপম আমাদের কাছে কি করছেন? বলার চেষ্টা করছেন। দেখেন অনুপম কি বলছে, এখানে আমাদের অনুপমের গুটির মতো হইয়া ধরিয়াছে, এবং অনুপমের তারপরে যে বিষয়টা বলছে, এখানে অনুপম বলছে কি, যে এখানে উল্লেখ করেছে, কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। মানে তার পড়াশোনা শেষ, অনুপমের পড়াশোনা শেষ। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই, তার মানে অনুপম কেমন ছিল দেখতে?
অনুপম দেখতে সুন্দর ছিল এবং পণ্ডিত মশাই তার সুন্দর চেহারা লইয়া বিদ্রুপ করিতেন। কি নিয়া বিদ্রুপ করিতেন? সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করিতেন। এই যে অনুপমের যে 27 বছরের জীবনে তার যে কোনো গুণ নাই, তার যে কোনো ব্যক্তিত্ব বোধ নাই, তার যে ব্যক্তিত্ব পরায়ণতা নাই, অনুপম এটা বারবার স্বীকার করছে। এবং এই অনুপমের দুইটা গুণ, বা রবীন্দ্রনাথ যে কি বড় একটা সাহিত্যিক, তার লেখার মধ্য দিয়ে এই বিষয়গুলো বারবার ফুটে ওঠে। রবীন্দ্রনাথ এখানে বলছে যে, প্রথমে বলছে কি তার তার যে কোনো গুণ নাই, তার জন্য তাকে পণ্ডিত মশাই কি বলছে, শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করছে। এখন শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা কেন করে? শিমুল ফুল দেখতে সুন্দর, লাল টুকটুকে, বসন্তকালের এই ফুল ফুটে শিমুল গাছ থেকে, এবং এই ফুল কি করে, অকালে ফুটে যায়। এই ফুল দিয়ে না পাখিতে খায়, না পশুতে খায়, না ফলেতে খায়, না মানুষের কোনো উপকারে আসে। তার মানে এর কোনো গুণই নাই শিমুল ফুলের। আরেকটা বলছে কি মাকাল ফল। মাকাল ফলটা কি ভাই? মাকাল ফলটা হচ্ছে ওই ফল যে ফলের বাহিরে হলুদ এবং লালের মিশ্রণ একটা আবরণ, দেখতে চমৎকার লাগে কিন্তু সেটা ভাঙলে ভিতরে দুর্গন্ধ থাকে। তার মানে দেখতে সুন্দর কে? আমাদের অনুপম, কিন্তু তার ভিতরে শিমুল ফুল যেমন লাল টকটকে, মাকাল ফল যেমন সুন্দর দেখতে, অনুপমও দেখতে সুন্দর, কিন্তু অনুপমের কি নাই? কোনো গুণ নাই। অনুপমের কি নাই? গুণ নাই। তার কারণে অনুপমকে কি করত? বিদ্রুপ করত, পণ্ডিত মশাই বিদ্রুপ করত। ঠিক আছে, করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম। তো ছোটবেলায় যখন এই যে আমাদের গাল টিপে দিলে বা আদর করলে আমরা কি পাই? আমরা লজ্জা পাই বা বিরক্ত বোধ করি। ঠিক আছে, লজ্জা পাইছিলাম, কিন্তু বয়স হইয়াছে এই কথা ভাবিতেছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখের স্বরূপ, মানে আমার মুখের সেই সুন্দর চেহারা আর পণ্ডিত মশাইয়ের মুখের বিদ্রুপ আবার এমন করিয়াই যেন প্রকাশ পায়। অনুপম বলছে এমন করিয়া প্রকাশ পায়। তো এমন মানে পণ্ডিত, আমরা আবার বড় হলে চিন্তা করি যে ছোটবেলায় তো আমাদের বলতো তুই কত সুন্দর, গুলুমুলু, এই সেই বলে না, কিন্তু মানে ছোট থাকলে, কিন্তু বড় হলে আর কেউ সুন্দর বলে না। বড় হলে আমাদেরকে কেউ সুন্দর বলে না। তো তখন মনে হয় যে ছোটবেলায় সুন্দর বলতো, তখন পছন্দ করতাম না, এখন সুন্দর কেউ বলে না, এখন মিস করি সুন্দর বলাটাকে। তো অনুপম ওইটাই বলছে যে আবার পরের জন্মেও যদি হয়, এবং পরের জন্য আমার চেহারাটা এমন সুশ্রী হয়, পণ্ডিত মশাই যেমন এমন ভাবে বিদ্রুপ করতে পারে, এবং পরের প্রজন্মে সেটা কি করবে? অনুপম এনজয় করবে। এই কথাটা আমাদের এখানে বলেছেন লেখক। তারপরে অনুপম যেটা বলছে সেটা হচ্ছে কি, আমার পিতা এককালে গরিব ছিলেন। অনুপমের বাবার পরিচয়টা আমরা এখানে নিচ্ছি, মাঝখানে একটু স্কিপ করছি। অনুপমের পিতা এককালে গরিব ছিলেন, উকালতি করিয়া তিনি প্রচুর টাকা ইনকাম করিয়াছেন। তার মানে অনুপমের বাবা কি ছিলেন? উকিল ছিলেন। অনুপমের বাবা কি করতেন? উকালতি করতেন, প্রচুর টাকা রোজগার করিয়া ভোগ করিবার সময় নিমিষ মাত্রও পান নাই। তার মানে সারা জীবন কিছু মানুষ আছে না, পরিশ্রম করে যায়, অর্থ বা পরিশ্রমের ফল ভোগ করতে পারেন না। তো অনুপমের বাবাই তেমন, মৃত্যুতেই তিনি হাঁপ ছাড়িয়া বাঁচিয়াছেন। তার মানে অনুপমের বাবা মারা গেছে। অনুপমের বাবা কি মারা গেছে? অনুপমের বাবা বেঁচে নেই। তো এইখানে মৃত্যুতেই অনুপমের বাবা তিনি প্রথম হাঁপ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। তার মানে এই মৃত্যুটাই তার কাছে প্রথম কি, মানে হচ্ছে কি যে বিশ্রাম করার বিষয়টা বইকে এখানে বলছে। তার পরবর্তীতে আমরা গল্পে যেটা দেখতে পাই, আমার তখন বয়স অল্প। অনুপমের বাবা যখন মারা যায় তখন অনুপমের বয়স অল্প, মার হাতেই আমি মানুষ। তো বাবা নেই, মায়ের হাতেই অনুপম কি হয়েছে? বড় হয়েছে, মানুষ হয়েছে। মা গরিব ঘরের মেয়ে। মা কেমন ছিল? অনুপমের মায়েরা কেমন ছিল? মা ছিল গরিব ঘরের। মা কি ছিল? গরিব ঘরের ছিল অনুপমের মা, মেয়ে। তাই আমরা যে ধনী, তার মানে অনুপমের বাবা অনেক টাকা অর্জন করছে, তাই ধনী। আমরা যে ধনী এই কথা তিনিও বলেন না, আমাকেও ভুলিতে দেন না। এই যে এখানে কবি খুব সুচতুর ভাবে একটা কনসেপ্ট তুলে ধরেছে, এবং অপরিচিত গল্পগুলোতে দেখুন আপনার ক্যারেক্টার দেখবেন, সমাজের সব ধরনের মানুষের যে থাকে এখানে কবি বিভিন্ন চরিত্রে স্থান দিয়েছেন। যে আমাদের সমাজে বা কিছু মানুষ থাকে না, যারা গরিব থেকে হঠাৎ ধনী হয়ে গেলে মানে মানে ওই আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো ব্যাপারটা থাকে, না কুচু উঁচু স্বভাব থাকে। তো অনুপমের মা ঠিক ওই ক্যারেক্টারের মেয়ে, যে গরিব ঘরের মেয়ে। তাই আমরা যে ধনী এ কথা তিনিও বলেন না, আমাকেও বলতে দেন না। তাই গরিব থেকে এখন ধনী পরিবারে বিয়ে হয়ে আসছে, এবং তারা যে ধনী, যারা গরিব থেকে ধনী হয় তারা সব করতে পছন্দ করে বেশি নিজেদেরকে। তো অনুপমের মা কি করেন? তাই অনুপমকে বারবার মনে করেন, বাবা আমরা কিন্তু ধনী। বুঝতে পারছো বিষয়টা? তো দেখেন,
শিশুকালে আমি কোলে কোলেই মানুষ। অনুপম শিশুকালে কিসে মানুষ? কোলে কোলে মানুষ। বোধ করি সেই জন্যই আমার বয়স হইল না। এই যে অনুপমের যে আরো একটা মানে যে অনুপম যে তার যে কোনো গুণ নাই, তাই সে যে শিমুল ফল এবং মাকাল ফুলের মতো, মানে তার যে কোনো গুণ নাই, এই গুণ না থাকার কারণ কি? যে শিশুকাল থেকে আমি কোলে কোলেই মানুষ, বোধ করি সেই জন্যই আমার শেষ পর্যন্ত বয়স হইল না। বয়স বলতে এখানে কি মানে শাব্দিক বয়স বা অঙ্ক দিক থেকে সাংখ্যিক বয়সের কথা বলে নাই। এখানে বলেছে বুদ্ধি, হুঁশ, জ্ঞান, বিবেক, আত্মসম্মান, এইগুলো অনুপমের হয় নাই। আজও আমাকে দেখিলে মনে হইবে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। শব্দগুলো দেখবেন, এখানে আমাদের তিনটা শব্দ পাচ্ছি। অন্নপূর্ণা, একটা শব্দ কি? অন্নপূর্ণা। তারপরে আমরা অন্নপূর্ণার কোলে গজানন, অন্নপূর্ণার কোলে কে? গজানন। আর এই গজাননের ভাইটি, এখানে ভাইটি বলতে আমাদের কাকে বোঝাচ্ছে একটু দেখেন। অন্নপূর্ণা বলতে বোঝায় শিবের স্ত্রী দেবী দুর্গাকে বোঝায়, দুর্গা, এই দুর্গাকে বোঝাই। এবং এই দুর্গার দুইটা পুত্র ছিল, একটার নাম গণেশ, একটার নাম কি? গণেশ। এই গণেশকে মানে গণেশকে আপনারা সবাই চিনেন, গণেশের কার্টুন দেখছেন ছোটবেলায় অনেক। তো এই গণেশকে কেন গণেশ বলা হয়? তো তার মাথা কেটে গেছিল এবং পরবর্তীতে হাতির মাথা নিয়ে এসে লাগাইছিল। গজ অর্থ হচ্ছে হাতি, আর আনন অর্থ হচ্ছে মাথা। তার মানে গজানন মানে হাতির মাথা যার, আর হাতির মাথা কার? গণেশের। এখন দেখেন ভাইটি, এই গণেশের ভাই ছিল কে? কার্তিক। গণেশের ভাই কে ছিল? কার্তিক। গণেশের ভাইকে কার্তিক। এই কার্তিককে এখানে বোঝাচ্ছে যে কার্তিক আবার স্বর্গীয় দিক থেকে কোলে কোলে মানুষ। তো অনুপমও কি এই মায়ের কোল থেকে চাচির কোল, এই কোল ওই কোল, কোলে কোলেই মানুষ। তার কারণে কি অনুপমের ভাই বয়স হয় নাই। অনুপমের কি হয় নাই? বয়স হয় নাই। বয়স বলতে এখানে আমি বলছি বুদ্ধি, বিবেক, বোধ, এইগুলো অনুপমের হয় নাই। পরবর্তীতে দেখেন, আমরা একটু স্কিপ করে আবার মামার কাছে চলে গেছি। আমার আসল অভিভাবক আমার মামা। তাহলে অনুপমের আসল অভিভাবককে, এইগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে। অনুপমের আসল অভিভাবক অনুপমের মামা, তিনি আমার বছর 6-এর বড়। অনুপমের সাথে অনুপমের মামা কত? ও 6 বছরের বড়। আমরা প্রথম ক্লাসটাতে আমরা ক্যারেক্টার ওয়াইজ চমৎকার ব্যাখ্যা করেছি। যারা প্রথম ক্লাসটা দেখেন নাই তারা প্রথম ক্লাসটা দেখে নেবেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা আলোচনা করেছি। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের আপনি যেই ক্লাসে হন না কেন, যে চাকরির পরীক্ষার্থী হন না কেন, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন আমরা যেটা বলছিলাম, তো আমাদের এই ক্লাসের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবেন। তো তারপরে আমরা যেটা বলছিলাম, অনুপমের মামা কি বছর 6-এর বড়। অনুপমের চেয়ে কত বছরের বড়? 6 বছরের বড়। কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তঃসারের মধ্যে শুষিয়া লইয়াছেন। ভালো করে দেখবেন, অন্তঃসারের মধ্যে, অন্তঃসার, অন্ত মানে ভিতরে, আর নিজের ভিতরে শুষিয়া লইয়াছেন। যেমন এখানে দেখেন ফল্গু নদী, এই ফল্গু নদীকে কি বলা হচ্ছে? ফল্গু নদীকে বলা হচ্ছে অন্তঃসলিলা, অন্তঃসলিলা নদী। আর অন্তঃসলিলা নদী, এই ফল্গু নদীটা আমাদের কি নদী? অন্তঃসলিলা নদী। আর এই অন্তঃসলিলা নদীটা কি? অন্তঃসলিলা নদীটা ভাই ভারতের এর গয়ার কাশিতে অবস্থিত এই অন্তঃসলিলা নদী। আর এই অন্তঃসলিলা নদী কেন মামাকে বলা হচ্ছে অন্তঃসলিলা নদীটা অন্তঃচোদ দ্বারা প্রবাহিত হয়, ওপরে বালির আস্তরণ। অন্তঃসলিলা নদীর ওপরে বালির আস্তরণ, এর কারণে ওখান থেকে মানুষ কোনো ওই নদীর পানি নিতে পারে না, কারণ উপরে তো বালি, অন্তঃচোদ প্রবাহিত হচ্ছে, নিচ দিয়ে চোদ প্রবাহিত হচ্ছে। তো অনুপমের মামাও ঠিক অনুপমের সংসারে উপরে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে আছে, অনুপমের মামাকে না জানিয়া কি করা যায় না, এক গন্ডুস রস। এই যে দেখেন যে এখানে আমাদের তাহাকে না খুঁড়িয়া, মানে বালিকে যেমন না খুললে ওই মানে ফল্গু নদীর পানি পাওয়া যায় না, তো এখানে অনুপমের মামাকে না জানাইয়া এখানকার এক গন্ডুস, শব্দগুলো দেখবেন, শব্দগুলো এখানে কি দেখতে পেলাম আমরা? গন্ডুস রস। এখন এই গন্ডুস রস পাইবার জোনাই। এখন এই গন্ডুস শব্দের অর্থ কি ভাই? এখানে দেখেন গন্ডুস শব্দের অর্থ হচ্ছে এক গাল, এক গাল, বা হচ্ছে কি যে এক কোষ পানি, এক কোষ পানি। ঠিক আছে, আমরা এখানে বলতে পারি এক গাল, এক গাল। যেমন আপনি মুখের মধ্যে যখন পানিটা নিয়ে
যতটুকু পানি ধরে মুখে ততটুকুই এক গাল পানি, ওই ততটুকু পানিকেই বলে গন্ডুস। তার মানে অনুপমের মামাকে না জানায় অনুপমের সংসার থেকে এক গন্ডুস রস অনুপম কি করতে পারে না, আস্বাদন করতে পারে না। তারপরে দেখেন আমাদের পরবর্তীতে এখানে বলছে এই কারণেই কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনাই ভাবিতে হয় না। তার মানে সংসারের যা কিছু করার দরকার কে করেন, তার মামা করেন। তার কি মামা করেন, তার মামাই তার আসল অভিভাবক, তার ভাগ্য দেবতা, তার জীবনের কি এজেন্ডা। এখন অনুপম আবার নিজের সম্পর্কে কি বলে যে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎ পাত্র। অনুপম ভালো ছেলে, অনুপম কি ভালো ছেলে, এবং কন্যার পিতাই স্বীকার করিবেন কি আমি সৎপাত্র, কারণ আমি তামাকটুকু পর্যন্ত খাই না। এখন তামাক বলতে কি বুঝেন, তামাক বলতে বোঝানো এখানে, তামাক বলতে বোঝানো হচ্ছে কি, তামাক বলতে এখানে বোঝানো হচ্ছে বিড়ি। বিড়ি, তামাক বলতে কি বিড়ি, পান, জর্দা, এগুলো কিছুই খায় না। কে খায় না, অনুপম খায় না। তাই বলছে যে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবে আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত আমি খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। এই যে এখানে আরেকটা শব্দ দেখেন, আমরা এখানে পাইলাম কি ঝঞ্ঝাট, শব্দটা কি পেয়েছি দেখেন, ঝঞ্ঝাট। এই ঝঞ্ঝাট বলতে কি মানে ঝুট ঝামেলা। ভালো মানুষ হওয়ার যে মানে বিভিন্ন শর্ত টর্ত যা থাকে, সেই শর্ত টর্তগুলো যে আমাকে পাপ পূরণ করা লাগবে, ঝুট ঝামেলা, কোনো ঝুট ঝামেলাই নাই। কি নাই, অনুপমকে, অনুপমের ভালো হওয়ার, ভালো মানে না হওয়ার কোনো কারণ নাই, অনুপম কি ভালো, এটা অনুপম বলছে। তারপরে বলছে তাই আমি নিতান্তই ভালো মানুষ, মাতার আদেশ মানিয়া চলবা, মানে আদেশ মানিয়া চলার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। তার মানে সে মানে মায়ের একনিষ্ঠ ছেলে, ঠিক আছে, মায়ের আদেশ মেনে চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই, অন্তপুরের শাসন এ চলিবার মতো মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। দেখেন লেখক এখানে কি বলছে, লেখক এখানে বলছে অন্তপুরের মতো করিয়াই। অন্তপুর বলতে কি বোঝানো হচ্ছে, বাড়ি বা বাড়ির মধ্যে, বাড়ির মানুষ যেভাবে শাসন করে, শাসন করিয়া বা একটা ছেলেকে পালন করে বা শাসন করে, বা বাড়ির মানুষের আদেশ নিষেধ নির্দেশ মেনে চলে, তো অন্তপুরের শাসন চলিয়ার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে সুলক্ষণটি স্মরণ রাখিবেন। মানে লেখক কিন্তু এইখানে এই গল্পটা পড়তে পড়তে পাঠকদের সালাও দিচ্ছে, মানে পাঠকদের কি দিচ্ছে, বুদ্ধিও দিচ্ছে। মানে আপনারা যারা অনেক পাঠক আছেন, যারা নিজেদের বর নিজেরাই কি করতে চান, হচ্ছে কি যে বাছাই করতে চান, স্বয়ংবরা মানে নিজের বর বাছাই করে যে নারী, নিজের বর বাছাই করে যে নারী, করে যে নারী, তাকে কি বলা হচ্ছে, তাকে স্বয়ংবরা বলা হচ্ছে। তো যারা স্বয়ংবরা আছেন তারা সব সময় এমন ধরনের ছেলেকে বাছাই করবেন, কারা, যারা অন্তপুরের শাসন মানিয়া চলে। তার মানে আপনি যেটা বলবেন সেটাই সে শুনবে। তো তার কারণে লেখক এখানে বলছে অন্তপুর মানে অন্ত মানে ভিতরে, পুর মানে বাড়ি, পুরী মানে কি বাড়ি, তার মানে বাড়ির ভিতরের আইন শাসন যারা মেনে চলে তাদেরকেই বলা হচ্ছে কি এখানে, মানে তাদেরকে, তেমনই একটা ছেলেকে অনুপম। এবং যে সকল মেয়েরা আপনারা যারা আছেন, যারা নিজেদের বর নিজেরা বাছাই করবেন, তারা এমন ছেলেই বাছাই করার চেষ্টা করবেন। এটাই আমাদের এখানে লেখক বলেছেন। পরবর্তী তার মানে এখানে অনুপম নিজে যে একজন সৎ পাত্র, সেটা তার মানে মায়ের কাছে সে ভালো, সব মানে বাবার কাছে সে ভালো, মানে সে শ্বশুরের কাছেও ভালো হবে, কারণ কি তামাক পর্যন্ত সে খায় না। আবার স্ত্রীর কাছেও ভালো হবে, কারণ কি স্ত্রী যা বলবে সে তাই শুনবে। তো অনুপম সৎপাত্র, সেটাই এখানে বলছে। তারপরে দেখেন আমরা যেটা, আমার বন্ধু হরিশ, আমার বন্ধুকে, অনুপমের বন্ধু হরিশ কানপুরে থাকে। এই কানপুর কোথায় আমরা বলছি, রাজস্থানে। কানপুর কোথায়, রাজস্থানে। কানপুর হচ্ছে রাজস্থানে। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। কানপুরে কি করে কাজ করে, সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতালা করিয়া দিল। সে কি করলো, ছুটিতে কলকাতায় আসে, সে মন উতালা করে দিছে। কি করে মন উতালা করলো, বলিল ও হে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, মানে তখনকার ভাষাগুলোই ছিল এমন, ও হে বলো যদি মেয়ে তবে একটা খাসা মেয়ে আছে। আর ভাষা অ্যাকচুয়ালি পরিবর্তন, যেমন আপনারা মানে আগে তো এগুলো বলতো
খাসা মেয়ে আছে, বা আমাদের বাবারা আমরা এখন ওই যে কথাবার্তা মানে যখন রাস্তায় দেখি না রে বন্ধু কি জিনিস, তা আমার বাবারা হলে বা আমার দাদাদের বয়সে হলে বড়ই সুন্দর এই কথা বলতো। আবার এখন যারা জেন যে আছে বা আপনারা যারা আছেন তারা আবার কি বলেন আগুন। তো এই যে তখনকার শব্দটা ছিল ঠিক এমন, বহে ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, কি আছে একটি খাসা মেয়ে আছে অবকাশের। তারপরে এই কথা কে বলছে, এই কথা হরিশ বলেছে। হরিশ বলার পরে অনুপমের মধ্যে কি অবস্থা দেখেন, অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী। অবকাশের মরু কি তার মানে পরীক্ষা টরীক্ষা তার শেষ, তার এখন কি ছুটি চলতেছে, ছুটি চলছে এখন। এই ছুটি অবকাশ মানে কি, এখানে ছুটি অবকাশের মধ্যে, অবকাশ মানে কি বোঝাচ্ছে এখানে, এখানে ছুটি বোঝাচ্ছে, অবকাশ মানে ছুটি বোঝাচ্ছে। ছুটি মানে অবকাশের মরুভূমি, তার মানে এখন তার তো ছুটির মধ্যে কোনো কাজ নাই, তার জীবনটাই মরুভূমি, শুধু ফাঁকা ধুধু ধুধু ধুধু। ঠিক আছে, এই মরুভূমিতে আগুন লাগাই দিতে যেটা ঘটবে এখন সেটা দেখেন। তো এই মরুভূমির মধ্যে আমার হৃদয়ে তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখা দিতেছে। মানে তার পুরা পৃথিবীতে কেউ নাই, কাউকেই সে দেখতে পাচ্ছে না, সে নারী রূপের মরীচিকা সে দেখছে। নারী রূপের মরীচিকাটা কি দেখেন, নারী রূপের মরীচিকা। এখন মরীচিকা শব্দের অর্থটা কি, মরীচিকা শব্দের অর্থটা কি, মানে দেখে মনে হচ্ছে হাসে কিন্তু কাছে গিয়ে সেটা ধরা যায় না, কাছে গিয়ে কি করা যায় না সেটা ধরা যায় না। তো এই নারী রূপের মরীচিকা দেখিতেছিল, তার মানে অনুপম এমনই ভাবতেছিল যে সে তার জীবনটা ফাঁকা 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 হয়ে আছে, তার একটা দরকার নারীর মতো, তার একটা বন্ধু দরকার। দেখতেছিল আকাশে তাহার দৃষ্টি, ভালো করে বলেন, আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তোর মর্মে তাহার গোপন কথা। মানে বুঝেন, আকাশে তাহার দৃষ্টি, সে মনে হচ্ছে আমাকে দেখছে, আমাকে দেখছে। বাতাসে তাহার নিঃশ্বাস, অনুপমের কানে যখন বাতাস লাগে মনে হচ্ছে কি তাহার নিঃশ্বাস, সে আমার ঘাড়ের কাছে কি করছে, নিঃশ্বাস দিচ্ছে। তারপরে কি বলছে, তরু মর্মে তাহার গোপন কথা। মানে বাতাস, তরু মর্ম বলতে কি, তরু মানে গাছপালা, এই গাছপালা যখন লড়ছে দলে, বাতাসে যখন দোলে, তখন মনে হচ্ছে বাতাসে এই গাছপালার শব্দের মধ্যে কি দেখতে পাচ্ছে অনুপম, শব্দের মধ্যে খুঁজে পাচ্ছে ওই নারী রূপের বা নারী মূর্তির কথা বলছে অনুপমের সাথে। তার মানে আপনি চিন্তা করেন কি পর্যন্ত সে গেছে। তো আমাদের পরবর্তীতে গল্পে আরো কি বলা আছে দেখি, বলা আছে কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠাইনো হইল। কন্যাকে আশীর্বাদ করতে মানে ওই যে যে যার কথা বলছে এর মাঝখানের যে ঘটনাটুকু আছে, অনুপমকে যখন হরিশ এসে বললো যে বলো যদি একটা খাসা মেয়ে আছে, তখন অনুপম হরিশকে বলল তুমি কথাটা একটু মামার কাছে পারিয়া দেখো। তো হরিশ আসর জমাইতে উস্তাদ, মামা তাকে পাইলে ছাড়িতেই চান না। তো তখন হরিশ গিয়ে তার মামার কাছে যখন কোন মেয়ের কথাটি বলিল, তখন তার মামার কাছে মেয়ের চাইতে মেয়ের বাবের সংবাদটাই বা পিতার সংবাদটাই বড় হইয়া উঠিল। এখন তার মামা আবার এমন ঘরের মেয়ে চান, অনুপমের ও অনেক সম্বন্ধ আসছে উঁচু ঘর থেকে, কিন্তু তার মামা রাজি না। তার মামা এমন ঘরের মেয়ে চান যে হচ্ছে কি যে তার বাড়িতে এসে মাথা হেট করিয়া চলিবে, কিন্তু মেয়ের বাপ অর্থ এবং পণ্য দিতে কার্পণ্য করিবে না, এমন মেয়ে চান। কিন্তু মেয়ের বয়স 15, একটু বেশি হইল। তো এই যে এখানে এই কথাগুলো বলছে এবং বলার পরে যাই হোক অনুপমের সাথে সেই মেয়ের বিয়ে ঠিক হয়েছে। কি ঠিক হয়েছে, অনুপমের সাথে কল্যাণীর বিয়ে ঠিক হয়েছে। এখন কল্যাণীকে আশীর্বাদ করিতে, কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠাইনো হইল তিনি আমার বিনুদা, তিনি আমাদের বিনু দাদা, আমার কে পিস্তত দাদা, আমার কে পিস্তত দাদা। ঠিক আছে, পিস্তত দাদা বলতে বোঝানো হচ্ছে ওই যে আমরা পিসি বলি না, মাসি আর পিসি, মায়ের বোন মাসি আর বাবার বোন পিসি, মানে ফুপু। এই ফুপাতো ভাইকে পাঠানো হলো, কি করে হলো, ফুপাতো ভাইকে পাঠানো হলো, পিস্তত ভাইকে পাঠানো হলো। তাহার তাহার মত রুচি ও দক্ষতার উপরে, দক্ষতার কি, দক্ষতার পরে এখানে কলম দিয়ে কি উপর, তাহার রুচি মত দক্ষতার উপরে আমি 16 আনা নির্ভর করতে পারি। কেন তার মধ্যে 16 আনা নির্ভর করিতে পারে? বিনুদা ফিরে আসিয়া বলিল মন্দ নহে, খাঁটি সোনা বটে। মানে একবারে পুরাই আগুন। তো দেখেন কি বলছে, মন্দ নহে খাঁটি সোনা বটে, খাঁটি কি সোনা বটে।
তো মন্দ না খাঁটি সোনা বটে, এই কথা কে বলছে? এই কথা এসে বলছে কে? এই কথা বলছে হচ্ছে বিনোদা। এখন বিনোদার ভাষাটা ছিল অত্যন্ত আটো। আটো শব্দের অর্থ কি? স্বল্পভাষী। কি? স লয়ে পড়ে স্বল্পভাষী। স্বল্পভাষী। তো স্বল্পভাষী বলতে কি? যারা মানে এখানে বলেছেন আমরা যেখানে বলি চমৎকার, তিনি সেখানে বলেন চলনসই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা এসেছে। আমরা যেখানে বলি চমৎকার, তিনি বলেন কি? চলনসই। তার মানে তিনি চমৎকারের কাছে যখন চলনসই বলেন, তাহলে তিনি যখন বলছেন খাঁটি সোনা বটে, তাহলে বুঝতে পারছেন সে কেমন। এখন দেখেন পরবর্তীতে কি বলে, অতএব বুঝিলাম আমার ভাগ্যের প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। এই যে এখানে দেখেন, এইটা একটু গুরুত্বপূর্ণ, ভালো করে একটু লক্ষ্য করেন। এখানে একটা শব্দ আছে কি? প্রজাপতি। আর একটা শব্দ আছে হচ্ছে পঞ্চস্বর। আর একটা শব্দ কি? পঞ্চস্বর। একটা শব্দ প্রজাপতি এবং আরেকটা শব্দ কি? পঞ্চস্বর। তো এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করলে আমরা যে বিষয়টা দেখতে পাই, প্রজাপতি বলা হয় দেবতা ব্রহ্মাকে। প্রজাপতি বলা হয় কাকে? দেবতা ব্রহ্মাকে। দেবতা ব্রহ্মাকে প্রজাপতি বলা হয়। মানে হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী তো তিনটা দেবতা থাকে, একটা ব্রহ্মা, মানে আরেকটা হচ্ছে শিব, আর আরেকটা হচ্ছে বিষ্ণু। তো এই দেবতা, সরি, মানে এই ব্রহ্মা হচ্ছে বর দিতেন তিনি। তো এই দেবতা ব্রহ্মাকে প্রজাপতি বলা হয়, প্রজাপতি বলা হয়। এবং পঞ্চস্বর বলতে বোঝানো হচ্ছে মানুষের জীবনের যে পাঁচটা মানে অংশ বা পাঁচটা অংশ, জন্ম, মৃত্যু, বিয়ে, তারপরে হচ্ছে মানে পুত্র প্রাপ্তি, এরকম পাঁচটাই সনাতন ধর্ম অনুযায়ী এরকম পাঁচটা বিষয় রয়েছে। তাই এখানে বলছে মানুষের জীবনের পাঁচটি অনুষঙ্গ। ঠিক আছে, এই যে এখানে আমরা লিখতে পারি জীবনের পাঁচটি অনুষঙ্গ। অনুষঙ্গ, জীবনের পাঁচটি অনুষঙ্গ। তো এখানে প্রজাপতি তার মানে আমাদের বিয়ের দেবতা প্রজাপতি, বিবাহর দেবতাকে প্রজাপতি, এবং এই বিবাহর দেবতা প্রজাপতি ব্রহ্মা। তার মানে ব্রহ্মার সাথে আমার যে জন্ম, মৃত্যু, বিয়ে, এইগুলোর কোনো কি নাই? বিরোধ নাই। তার মানে আমার বিয়েটা হচ্ছে, আমার বিয়েটা কি হচ্ছে, তার মানে ভালোই ভালোই মিটে যাচ্ছে আস্তে আস্তে। অনুপম এই বিষয়টাই এখানে বলছে। তারপরে দেখেন আমাদের কি বলছে, মানে হচ্ছে এর এর মাঝখানে আমরা কিছু অংশ স্কিপ করছি। সেইগুলো কি? যে কন্যাকে গায়ে হলুদ দিতে পাঠানো হলো, অনেক মানুষজনকে পাঠানো হলো, যেখানে হচ্ছে কি হয়ে গেল, যেখানে কন্যাদিগকে বা কন্যাপক্ষকে হেনস্থাই পোহাইতে হইবে, নাজেহালি পোহাইতে হইবে লোকদিগকে বিদায় করিবার জন্য। এই যে বিদায় করে দেওয়ার জন্য যে একটা কষ্টসাধ্য, এবং অনুপমের মামা যে বারবার হচ্ছে কি যে শম্ভুনাথ সেনকে বা এই আমাদের কল্যাণীর পিতাকে যে বারবার মানে বিপদে ফেলার চেষ্টা করছিল, এই গল্পের মধ্যে দিয়ে বুঝতে পেরেছি। এবং বিবাহর 3 দিন আগে, এই ঘটনাটা মনে রাখবেন, বিয়ের 3 দিন আগে অনুপমকে আশীর্বাদ করতে আসে কে? শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন আশীর্বাদ করিতে আসে, শম্ভুনাথ সেনের প্রতি বিনয় না দেখাই, শম্ভুনাথ সেনকে হচ্ছে কি যে মানে কম বিনয় দেখিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনাগুলো ঘটে। তারপরেও যাই হোক বিয়ে ঠিক হয়, এবং সেই অনুপমের জীবনের কাঙ্ক্ষিত দিন, যে দিনটা আমাদের জীবনেরও কাঙ্ক্ষিত দিন বা খুবই আকাঙ্ক্ষিত দিন বলা যায়, সেই দিনটা অনুপমের কি হয়? উপস্থিত হয়। অনুপম সেই দিন কি করে? ব্যান্ড, বাঁশি এবং শাঁখ, এই যে এটা মানে কিন্তু শখ, বুঝছেন? শখের বলতে শখের না, এই 3টা বাদ্যযন্ত্র নিয়ে এখানে কনসার্ট বলা হচ্ছে। কনসার্ট শব্দের অর্থ সমন্বিত বাদ্যযন্ত্রের সুর। সমন্বিত, সম্মিলিত, এইভাবে লিখি আমরা। সম্মিলিত বাদ্যযন্ত্রের সুরকে কনসার্ট বলে। সম্মিলিত বাদ্যযন্ত্রের সুরকে কি? কনসার্ট বলে। প্রবিধি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে তা সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কনসার্ট শব্দ বা সম্মিলিত বাদ্যযন্ত্রের সুরকে কিন্তু ব্যঙ্গ করেছেন। কিভাবে? এই যে বিয়ে তখন অনুপমের হচ্ছে, তখন মানে কি সেই বাজনা টাজনা উৎসবের মধ্য দিয়ে অনুপমের বিয়েটা হচ্ছে, সেইটাতে কোনো প্রকার সুর না। রবীন্দ্রনাথ এটাই বোঝাচ্ছেন কিভাবে? দেখেন যে এখানে বোঝাইছেন মিশাইয়া বর্বর কোলাহলের মতো, মানে বর্বর কোলাহলে মত্ত। ও তারপরে কি? হস্তি দ্বারা, মত্ত কি? মত্ত হস্তি দ্বারা। এখানে দেখেন হস্তির সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া, পদ্মবন দলিত এবং বিদলিত করিয়া
হচ্ছে কি যে চলে। এখন দেখেন এখানকার মূল বিষয়টা কি, বর্বর কোলাহলে মত্ত। এখন সরস্বতীকে সুরের দেবী, সরস্বতী বিদ্যার দেবী সরস্বতী। তো এখন তো মানে এমন সুর বাজাইছে অনুপমের বিয়েতে যেটা কোনো সুরের মধ্যে পড়ে না, অসুরা বা বেসুরা হয়ে গেছে। যেটা সরস্বতীর সঙ্গীত বাগান, সরস্বতীর পদ্ম বাগান, যে বাগানে বসে সরস্বতী সঙ্গীত সাধনা করতেন পদ্ম বাগানের ঝিলে বসিয়া। তো এই সরস্বতীর পদ্মবন যেমন দুলিত বিদুলিত করিয়াছে, মানে মারাইয়া টারাইয়া চলে যাচ্ছে কনসার্টের সুর। এবং আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম, তার মানে এইভাবে বিবাহ বাড়িতে গিয়ে উঠল সে আংটিতে। কিসে কিসে? আংটিতে। ভালো করে মনে রাখবেন, হাড়েতে জারি জহরতে, আমার শরীর যেন গহনার দোকানে নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তার মানে অনুপমের হাতে আংটি, গলায় হার, আরো বিভিন্ন জরি জহরত, বিভিন্ন সোনা দানায় অলংকার দিয়ে সাজানো হয়েছে, যাতে মনে হয় যে তাদের ভাবি মানে হবু ও মানে কে হবু জামাই কি পরিমাণ মানে ধনী তারা সেটা বুঝাইতে চেষ্টা করেছে। জামাইয়ের মূল্য কত সেইটা কতখানি পরিমাণ সর্বাঙ্গ স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের মোকাবেলা করিতে চলিলাম। মানে কি করছে সে, এইসব এই সাজে কি করছে, শ্বশুর বাড়িতে গেছে, বিয়ে করতে গেছে, এই বিষয়টা বলছে। তারপরে দেখেন, তো এই মধ্য দিয়ে যে বিয়ের বাড়িতে গেছে, বিয়ের বাড়িতে যাওয়ার পরে বিয়ের আয়োজন ছিল অত্যন্তই সাদা সোজা বা নিতান্তই মধ্যম রকমের। এবং মানে বিয়ের বাড়িতে গিয়ে এই অনুপমের মামার তো মাথা গরম হয়ে গেছে যে হচ্ছে কি যে এত মানে এই রকম একরকম মধ্যম রকমের আয়োজন। তো পরবর্তীতে কি করছে, আবার শম্ভুনাথ এসে যে একটু বলবে বিআই মশান বসুন, বিআই মশাই কেমন আছেন, বিআই মশাই কি লাগবে, একটু যে মানে কি করবে যে ওই যে মানে যে সিম্পাতি দেখারও বা মানে পাম দেওয়ার মতো এই বিষয়গুলো করবে, এটাও করে না। অনুপমের মামা তো এদিক থেকে রেগে গেছে যে এটা না হওয়ার কারণ অনুপমের মামা রেগে উঠছে। কিন্তু বিয়েটা অনুষ্ঠিত হয় যার বাড়িতে, আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি বিষয়টা নিয়ে, তার অনুপমের এই শম্ভুনাথ সেনের উকিল বন্ধুর বাড়িতে। শম্ভুনাথ সেনের উকিল বন্ধু, এই গল্পে আমরা দুইটা উকিল পাই, একটা অনুপমের বাবা উকিল আর একটা শম্ভুনাথ সেনের উকিল বন্ধু। এই শম্ভুনাথ সেনের উকিল বন্ধু করছে কি, শম্ভুনাথ সেনের উকিল বন্ধুর বাড়িতে বিয়ের আয়োজন করছে। এই শম্ভুনাথ সেনের বিনয় না দেখালে উকিল বন্ধু এসিয়া বারবার তার মামাকে বিনয় এবং সহস্র নিবেদন করিয়া উঠিলেন, না হইলে তো গোড়াই গলদ হইয়া যাইত। মানে বিয়ের বাড়িতে গিয়ে বিয়ে ভঙ্গ হইয়া চলে আসতো, এই ঘটনাটা ঘটতো। তো এইটা তার উকিল বন্ধুর জন্য হয় নাই, অনুপম এটা বলছে। তারপরের ঘটনা কি হয়েছে যে বিয়ের আগে অনুপমের হচ্ছে কি যে মামা কি বলছে যে মেয়ের গহনাগুলো পরব করে দেখবে, এর জন্য একটা শ্যাকরা নিয়ে গেছে। শ্যাকরা, সোনার কাজ করে যারা তাদেরকে শ্যাকরা বলে, স্বর্ণকার বা সোনারুদের শ্যাকরা বলে। তো দেখেন এখানে আমাদের ওইটাই বলছে যে শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তার মামা যখন গহনা দেখতে চাইছে তখন অনুপমকে ডেকে বলছে বাবা এদিকে একবার আসতে হয় যে। তো তারপরে অনুপম গেছে, গিয়ে ডেকে অনুপমকে বলছে যে তোমার মামা বলে আছেন বিবাহর কাজ শুরু হইবার আগে তিনি সমস্ত গহনা যাচাই করিয়া দেখিতে চান, ইহাতে তুমি কি বলো, ইহাতে তুমি কি বলো। আর এখানে একটা বিষয় আমি বলি নাই প্রথমে, মঙ্গল ঘট ও কল্যাণীর পিতার মঙ্গল ঘট উপর করিয়া দিতে প্রস্তুত থাকিবে তার কল্যাণীর বিবাহের জন্য, হয়তো তার শেষ নিয়ে। এখন মঙ্গল ঘট কার প্রতীক? দেবী সরস্বতী, দেবী লক্ষ্মীর প্রতীক মঙ্গল ঘট। লক্ষ্মী কি? ধনের দেবী, ধনের দেবীকে লক্ষ্মী, অর্থ ধন জহরত দেনকে আমাদের দেবী লক্ষ্মী, সনাতন ধর্ম অনুযায়ীর কথা বলতেছি আমি। তো এই লক্ষ্মীর হাতে দেখবেন, দেবী লক্ষ্মীর হাতে একটা ঘটি থাকে, যেটা সোনার না পিতলের না কাঁসার সেটা আলাদা বিষয়। তো এই লক্ষ্মীর দেবীর ঘর থেকে কি করেন, সে ধন দান করেন তার মানুষদেরকে, তার পূজারীদেরকে। তো এই বিষয়টা আমাদের গল্পের প্রথমের দিকে ছিল, আমরা এটা স্কিপ করে গেছিলাম তাই একটু বলে দিলাম। তো এখন যেটা বলছে যে তুমি কি বলো, তো তার মানে সে গহনা যাচাই করে দেখতে চাই। আমি মাথা হেড করিয়া চুপ করিয়া লইলাম। মনে রাখবেন এখানে তার ব্যক্তিত্বহীনতার সর্বোচ্চ প্রমাণ। অনুপম তার হীনতার সর্বোচ্চ পরিচয় দিয়েছে, পরিচয় দেয়। এইখানে অনুপম মাথা হেড করিয়া চুপ করিয়া থাকিলাম, মানে সে কিছু বলে না, এমনি করে আছে, সে কি কিছু বলে না, মাথা হেড করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিল
ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই। এই যে সে যে মানে একদমই ব্যক্তিত্বহীন, এটার পরিচয় এটা এখানে আমাদের বলছে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সে সে কথা তবে ঠিক। উনি বলিলেন, তাহাই হইবে, এই সম্বন্ধে তোমার কিছু বলার নাই। অনুপমকে এই কথা শম্ভুনাথ সেন বললেন। তারপরে দেখলেন, আমি একটু ঘাড় নাড়িয়া ইঙ্গিত জানাইলাম, এইসব সম্পর্কে আমার সম্পূর্ণই অনধিকার চর্চা। এই যে ব্যক্তিত্বহীন একটা মানুষ, পুরুষ সূচিত তার গুণের অভাব, এইটাই তার এখানকার পরিচয়। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে, ও সভায় গিয়ে বসুক। শম্ভুনাথ বলিলেন, না, সভায় নয়, এখানেই বসতে হইবে। তার মানে অনুপমকে শিক্ষা দিতে চাই। ঠিক আছে, তো দেখেন তারপরে কি বলছে, কিছুক্ষণ পরে তিনি একখানা গামছাই বাঁধিয়া গহনা নিয়ে আসলেন। গহনা শম্ভুনাথ সেন কিসে বেঁধে নিয়ে আসছিলেন? গামছাই বেঁধে গহনা নিয়ে এসেছিলেন। শম্ভুনাথ সেন গামছাই গহনা বেঁধে নিয়ে এসেছিলেন। তারপরে কি বলছে, যে তক্তপোষের উপরে রাখলো। কিসের উপরে রাখলো? গহনাটা নিয়ে এসে শম্ভুনাথ সেন তক্তপোষের উপরে রেখেছে, মানে একটা তক্ত পাড়া ছিল, বা তক্তপোষ বলতে এখানে আমাদের হয়তো চকিয়াটাকে বোঝাচ্ছে, এরকম কিছু। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা। পিতামহী, এই যে এখানে আমাদের পিতামহী শব্দটার কথা বলা হচ্ছে। পিতামহী বলতে কি? পিতামহী মানে শম্ভুনাথ সেনের দাদাদের দাদাদের সময়কার, মানে অত্যন্ত প্রাচীন সময়কার। তাহলে তো জিনিস সলিড হওয়ার কথা, কারণ এখন না সোনাতে ভেজাল মেশানো হয়। পিতামহীদের আমলের গহনা, হালকা ফ্যাশনের সূক্ষ্ম কাজ। মানে ফ্যাশনটা ভালো ছিল না, কিন্তু কাজগুলো কি ছিল? সূক্ষ্ম ছিল। যেমন আপনারা যখন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোতে যান, তখন দেখবেন সেখানে একটা ইট তৈরি করা হয়েছে কত সূক্ষ্মভাবে। তো হালকা ফ্যাশনের কিন্তু সূক্ষ্মতে কাজ। মোটা যেমন মোটা, মানে কাজ তেমন নয়, যেমন মোটা তেমনি ভারী, মানে মোটা এবং ভারী ভারী, মানে সোনার পরিমাণ কি? বেশি। স্যাকরা গহনা হাতে তুলিয়া লইয়া, আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখানকার দিনে ব্যবহার হয় না। এমন সোনা এখনকার দিনে কি হয় না? ব্যবহার হয় না। এই বলিয়া সে একটা মকর মুখ, কি সে কামড় দিয়েছে? মকর মুখ। মকর শব্দের অর্থ কুমির। মকর শব্দের অর্থ কি? কুমির। তাহলে এখানে কি? কুমিরের কুমিরের মুখের মতো মোটা একখানা বালাই একটু চাপ দিয়া দেখিল যে তাহা বাকিয়া যায়। তার মানে এখানে সোনা দিয়েই তৈরি সব। আমার মামা তখন নোট বইয়ে গহনাগুলো কি ফর্দ টুকিয়া লইলেন, পাশে যাহা দেখাইনো হইল তাহার কোনোটা কম দেয়। এই যে নিচু মন মানসিকতা এবং হীন মন মানসিকতার পরিচয় দিয়েছেন এখানে কে? অনুপমের মামা। তারপরে দেখেন, হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণে দেবার কথা, এগুলোর সংখ্যা এবং দরে তাহার থেকে অনেক বেশি দিচ্ছে কে? শম্ভুনাথ সেন। গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়াররিং ছিলেন। শম্ভুনাথ সেন সেইটা স্যাকরাকে হাতে দিয়া বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো। ইয়াররিং কি দিয়ে বলিলেন? ইয়াররিং দিয়ে বলিলেন, এইটা একবার পরখ করে দেখো। তারপরে দেখেন কি বলছে, স্যাকরা কহিল, ইহা বিলেতি মাল। ইহা কি মাল? বিলেতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথ সেন বলিলেন, না, এখন এখন এইটা কেন? এইটা দেখে, মানে এইটা যখন বলছে স্যাকরা, তখন মাঝখানের যে অংশটা আমরা স্কিপ করছি ক্লাসে, সেটা হচ্ছে কি, যে অনুপমের মামার মানে চেহারা অন্যরকম হয়ে উঠেছে। কারণ অনুপমের মামা তখন চিনতে পারছে যে এই ইয়াররিং দিয়ে কি করা হয়েছিল, যে কল্যাণীকে আশীর্বাদ করতে পাঠিয়েছিলেন বিনু দাদাকে দিয়ে। তো তারপরে দেখেন শম্ভুনাথ বলিলেন, না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। আগে আপনাদের কি করে দিই? খাওয়াইয়া দিই। তখন শম্ভুনাথ সেন কি করতে বলছেন? যে খেয়ে নিতে বলছেন। মামা বলিলেন, সেই কথা লগ্ন। সে কি কথা? লগ্ন। দেখেন শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং যারা সনাতন আছেন তারা এগুলো ভালো বুঝতে পারবেন। তো লগ্ন, সে কি কথা? লগ্ন বলতে বিয়ে হওয়ার শুভক্ষণ। বিবাহ হবার শুভক্ষণ, শুভক্ষণ বা শুভ সময় আমরা লিখতে পারি।
বিবাহ হওয়ার শুভ সময়কে লগ্ন, তো মানে লগ্ন তো চলে যাবে, বিবাহ হওয়ার শুভ সময় তো চলে যাবে। শম্ভুনাথ বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। তো তাই বলে তাদেরকে উঠিয়েছে। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে একটু জোর আছে বলিয়াই বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীরাও আহার হইল। আয়োজনের আরম্ভ ছিল না। আয়োজনে আরম্ভ শব্দটা দেখেন, এই আরম্ভ শব্দের অর্থ হচ্ছে জাঁকজমক। আরম্ভ শব্দের অর্থ কি? আরম্ভ শব্দের অর্থ জাঁকজমক। তার মানে আয়োজনটা কেমন ছিল না? জাঁকজমক ছিল না। আয়োজনটা কেমন ছিল না? জাঁকজমক ছিল না। কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়াই সকলের তৃপ্ত হইল। তো অনেক সময় থাকে দেখবেন কি যে অনেক জাঁকজমক না, কিন্তু খাবারগুলো টেস্টি, হোটেলের খাবারগুলো টেস্টি, পথের খাবার অনেক সময় ভালো হয় না স্ট্রিট ফুডে। তো মানে জাঁকজমক ছিল না, কিন্তু কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রান্না ভালো ছিল বলে মানুষ তৃপ্ত করে খেতে পেরেছে। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বললেন। মামা বলিলেন, সে কথা, সে কি কথা? বিবাহর পূর্বে বর খাইবে? কেমন করিয়া? কারণ বিয়ের পূর্বে হয়তোবা বরদের খাওয়ার কোনো রেওয়াজ হিন্দু ধর্ম অনুযায়ী নাই। তার কারণে পরে দেখেন, এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো? আরো একবার পরীক্ষা করে দেখছেন যে ছেলে এখন কি তার নিজের মত প্রকাশ করে কিনা, তার ব্যক্তিত্ব কিছু পরিমাণ আছে কিনা। তুমি কি বলো? বসিয়া যাইতে দোষ কিছু, মূর্তি মূর্তি মতি মাত্রা, ভালো করে দেখেন পরে পরে কি বলছে, মূর্তিমতি মাতৃ আজ্ঞা স্বরূপ মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলার আমার পক্ষে অসম্ভব। আমি তাহাই আহারে বসিতে পারিলাম না। মানে অনুপম খায় নাই ভাই, বিয়েতে গিয়ে অনুপম কি করে নাই? খায় নাই। তখন শম্ভুনাথ সেন মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আমরা যোগ্য আয়োজন করতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করি না। এখন তবে, এখন তবে, এখন তবে কি? এখন তবে মামা বললেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত, এখন অনুপমকে বিয়ে দেব। ছেলেটা অনেক আশা করে বিয়ে করতে আসছে, তো তার তো বিয়ে করা উচিত। তো তার মামা যাই হোক বলছে বিয়ে করে, কিন্তু শম্ভুনাথ সেন বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। গল্পের সবচেয়ে চরম মুহূর্ত এই জায়গাটা, মানে ওই যে তামিল সিনেমার মতো গল্পগুলো দেখা যাচ্ছে পরে গিয়ে মূর বদল, বাক বদল করা। তো দেখেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হইয়া বললেন, ঠাট্টা করিতেছেন নাকি? ঠাট্টা করিতেছেন নাকি? আপনি কি ঠাট্টা করতেছেন? তারপরে কি বলছে দেখেন, শম্ভুনাথ সেন কহিলেন, গল্পের চরম পর্যায়ে এটা, যে ঠাট্টার তো আপনারাই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। ঠাট্টা তো আপনারাই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্ক স্থায়ী করবার ইচ্ছা আমার কি নেই। এই যে অনুপম মানে শম্ভুনাথ সেন এখন কি বিয়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছে অনুপমের সাথে। অনুপম শম্ভুনাথ চিন্তা করছে, এরকম ব্যক্তিত্বহীন, আত্মসম্মান বোধহীন, নিজের স্বতন্ত্রতাহীন একটা ছেলের সাথে কখনো আমার মেয়েকে আমি তুলে দিতে পারি না। তা সে লগ্নভ্রষ্ট হোক, সে আর নাই, আর তার কোনোদিন বিবাহ হোক আর না হোক, এই চিন্তা শম্ভুনাথ সেন করেছে। এখন শম্ভুনাথ সেনকে নিজে কি একাকী বিবাহ দিতে অস্বীকৃত? নিঃসন্দেহে তার কন্যার সঙ্গে সে পরামর্শ করিয়াছে। এই যে সমন্বিত একটা প্রতিরোধ, সমন্বিত একটা বিদ্রোধ, সমন্বিত একটা বিদ্রোহ, পণ প্রথা, যৌতুক প্রথার বিরুদ্ধে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার অপরিচিতা গল্পের এই পর্যায়ে এসে চিত্রায়িত করেছে। পরবর্তীতে গল্পের দিক থেকে আমরা দেখতে পাই যে কি করেছে, যে হচ্ছে শম্ভুনাথ সেন বিবাহ করতে অস্বীকৃতি জানাইছে। তারপরে হচ্ছে কি যে বিবাহ না করিয়া একে অনুপম চলে আসছে। অনুপমের মামা বাড়িতে এসে তো একদম পুরা মনে করেন মানে খুব খুব হট হয়ে আছে, রাগে গরমে। অনুপমের মামা বলিতেছে, পাকযন্ত্র উল্টাইয়া দিয়া আসিতে পারিলে ভালো হইতো। এখানে আমরা অনেকে ভুল করি, পাকযন্ত্র বলতে মনে করি যে তাদের খাবারের পাতিল টাতিল গুলো উল্টাইয়া ফেলে আসতে পারলে ভালো হতো। এখানে না, ওই যে বিবাহর আগে যে তাহাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিয়াছে শম্ভুনাথ সেন, তো পাকযন্ত্র বলতে এখানে পাকিস্থলী বোঝাচ্ছে, পাকস্থলী। পাকস্থলী থেকে সেই খাবারগুলো বাহির করিয়া দিয়া আসিতে পারিলে ভালো হইতো। কিন্তু বেচারি অনুপম কিন্তু খেতেও পারেনি, বিয়েও করতে পারেনি, খেতেও পারে নাই। তো দেখেন পরবর্তীতে কি, পরবর্তীতে এই যে এরকম একটা দ্বন্দ্ব চলছে, গ্যাঞ্জাম চলছে, অনুপম চিন্তা করছে যে
মেয়ের বাবা তো, মেয়ের বাবা কখনো আবার এসে মামার পায়ে ধরিবে, আমাকে অনুরোধ করিবে, তখন বিয়ে করিবে। তো এইরকম একটা পর্যায়ে চলছিল, রাগারাগি রেষারেষির একটা পর্যায়ে। বলে অনুপমের মামা বলছিল যে মামলা করিবে, এ মামলা করিতে যাইবে। তো কিন্তু অনুপমের বিবাহ ভঙ্গের অনেক দিন হইয়া গিয়েছে, অনুপমের নতুন কোনো বিয়ের সম্বন্ধও তুলতে পারে না মামা, লজ্জায় মাথা হেট করিয়া। এবং অনুপম তার এই গল্পে সহজ স্বীকারোক্তি করিয়া বলিয়াছেন, ভারতবর্ষের একমাত্র ও মানে ছেলে ও আমি, যাহাকে কন্যার পিতা বিবাহর আসর থেকে ফিরাইয়া দিয়াছে। এখন দেখেন পরবর্তীতে এই যে এইরকম একটা দ্বন্দ্ব চলছিল, আরেকটা দিক থেকে অনুপমের মনের মধ্যে কি চলছিল দেখেন। অনুপমের কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর এক স্রোত, আক্রোশ মানে কি রাগের, আক্রোশ মানে কি রাগ। এখানে আক্রোশ বলতে আমাদের বোঝানো হচ্ছে কি রাগের। এই যে বিবাহ যে ভঙ্গ হয়ে গেছে, এই বিবাহ ভঙ্গের যে রাগ, এই রাগের বিরুদ্ধে আরো একটা কালো স্রোতের পাশাপাশি আরো একটা স্রোত বহিছিল। সেই স্রোতটা যেটা ছিল রং একবারেই কালো নয়, মানে রঙিন একটা স্রোত ছিল। এটা কি একবারেই কালো নয়, সমস্ত মন সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল। অপরিচিতার পানে কি ছুটিয়া গিয়াছিল, মানে ওই যে বাংলা সিনেমার একটা ডায়লগ আছে না, যে আমি তো সুমনকে মেরে ফেলবো। বাবা, সুমনকে তো মারতে পারবে না, সুমনের কিছু তো সুমনের কাছে নেই। কার কাছে? আমার কাছে। তাহলে তাহলে তোকেই মেরে ফেলবো, তো আমাকে তো মারতে পারবে না, আমার কিছু তো সব আমার কাছে নাই, সব সুমনের কাছে। তো কোন বিষয়টা ঠিক এমন, হয়তো আপনাদের কমন পড়ছে অনেকের সাথে। দেখেন এখানে যে সমস্ত মন সেই অপরিচিতার পানে ছুটিয়ে গিয়েছে, অনুপমের মন ভাই আর অনুপমের কাছে নাই। কার কাছে গেছে? এখন অপরিচিতার পানে গেছে। তাই এখানে বলছে যে অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছে, এখন সে তাহার কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। এখন কি টানিয়া ফিরাইতে পারে না আর অনুপম, মানে নিজের দিকে নিজের মনটাকে নিয়ে আসতে পারে না, মানে মন একজনকে দিয়ে দিলে যে অবস্থাটা হয়। তো তারপরে দেখেন যে হচ্ছে কি যে দেয়ালটুকু আড়ালে রইয়া গেল গো। অনুপম কি কয়, একটা দেওয়ালটুকু আড়াইয়া রইয়া গেল। অনুপম ঠিক মণ্ডপের এই পাশে, ওই পাশে কি কল্যাণী বসেছিল বিয়ের, সেই দেওয়ালটুকুর আড়ালে যে আছে, সেই আড়ালেই রইয়া গেল গো, তাহাকে আমি দেখিতে পারিলাম না। এখন দেখেন তারপরে কি বলছে, কপালে তাহার চন্দনাকা, গায়েতে তাহার লাল শাড়ি, মুখেতে তাহার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করে বলিব, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করে বলিব। এখানে দেখেন বলছে কি বিবাহর সাজের কথা বলছে। কপালে তাহার চন্দনাকা, ওই যে মেয়েদের চন্দনের যে ফোঁটা দিয়ে যে সাজানো হয়, তাহার গায়ে তাহার লাল শাড়ি, বিবাহর শাড়ি কি লাল শাড়ি, মুখে তাহার লজ্জার রক্তিম, মানে বিবাহতে মানুষ একটু লজ্জাই পায়, ভিতরে আনন্দ পাইলেও মনে মনে লজ্জা পায়। দেখেন তো লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করে বলিব। অনুপমের দেখেন, আমার কল্পনা লোকের কল্পনা তাটিতে বসন্তের সমস্ত ফুল ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িল। এখন এখানে বিষয়টা বুঝেন, আমার কল্পনা লোকের কল্পলতাটি, মানে আমার কল্পনা লোকের কল্পলতাটি মানে প্রকৃতি, মানে ফুল, বসন্তের সমস্ত ফুল অনুপমকে নত হইয়া দিয়েছে। এটা দ্বারা রবীন্দ্রনাথ কি বোঝায়, মানুষ যখন প্রেম নিবেদন, ভালোবাসার নিবেদন করে, মানুষ কি করে, মানে বিমানে চড়ে কি নিচের দিকে করে না, নিচে চড়ে উপরের দিকে প্রেম নিবেদন করে, নত হইয়া প্রেম নিবেদন করে। এইটাই এখানে বলছে, আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সে এক পদক্ষেপের দূরত্ব এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। মানে বোঝেন আপনি যে সব ঠিক, এই পরেই তো মনে করেন সাত পাকে বাধা পড়বে, মন্ত্রপাঠ হবে, অনুপম কল্যাণের বিয়ে হবে। মানে অনুপমের কাছে এখনো কি হয়, এখনো হচ্ছে কি যে যখন বাতাস আসে তখন অনুপম সেই তার কি গন্ধ পায়। এখন যখন অনুপমের কানে যখন পাতার শব্দ শুনে, গাছের পাতার শব্দ শুনে, অনুপমের কেবলই তার কথা মনে হয়। কিন্তু তার সেই একটা পা ফেলার, একটি পদক্ষেপ ফেলার অপেক্ষা তা অনন্ত অসীম হইয়া উঠিল। মানে এই ফেলবে তো এই হয়ে গেছে, বুঝতে পারছেন? তো পরবর্তীতে দেখেন, আমাদের পরবর্তীতে অনুপম কি বলেছেন, হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেওয়া হইয়াছিল। ফটোগ্রাফ কি, ফটোগ্রাফ কি, ফটোগ্রাফ বলতে ছবি বোঝাচ্ছে এখানে। ফটোগ্রাফ কি, ছবি।
ফটোগ্রাফ বলতে বোঝানো হয়েছে, তার মানে অনুপমের একটা ছবি দেওয়া হয়েছিল কাকে? কল্যাণীকে। অনুপমের একটি ছবি দেওয়া হয়েছিল। তারপরে বলছে দেওয়া হয়েছিল পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণই নাই, কারণ অনুপম কি শিমুল ফুল এবং মাকাল ফলের মতো সুন্দর। ঠিক আছে, লাল টুসটুসে একটা ছেলে অনুপম। তো অপছন্দ হওয়ার কোনো কারণই নাই। অপছন্দ পছন্দ করিয়াছে বই কি, না পছন্দ না করিবার তো কোনো কারণই নাই। আমার মনে বলে, মানে অনুপমের মনে বলে সে ছবি তাহার কোনো এক বাক্সের মধ্যে লুকাইয়া রাখিয়াছে, যত্ন করে তাহার কি বাক্সের মধ্যে লুকাইয়া রেখেছে। এখনকার আপনারা হলে কি করতেন জানেন? আপনাদের মেকআপ বক্সের মধ্যে রাখতেন, ঠিক আছে, বা মোবাইলের ব্যাকপার্টে রাখতেন, ওয়ালপেপারে রাখতেন, এগুলো রাখতেন। তো বাক্সের মধ্যে লুকাইয়া রাখিয়াছে, লুকানো আছে। একলা ঘরের দরজা বন্ধ করিয়া, একলা ঘরের দরজা বন্ধ করিয়া একদিন নিরলয় দুপুর বেলায় সে কি সেটা খুলিয়া দেখে না। একদিন মানে প্রতিদিনই প্রায় একদিন পর একদিন পর একদিন পর কি করে সে ছবিটা নিরলয় দুপুর বেলা ঘরের দরজা বন্ধ করিয়া সে কি ছবিটা দেখে না। তারপরে কি বলছে, যখন ঝুঁকিয়া পড়িয়া সে দেখে তখন তাহার ছবির উপরে কি তাহার মুখের দুই পাশ ধার বাইয়া এলো চুল আসিয়া পড়ে না। তার মানে বলছেন যখন সে ছবিটা দেখে তো মেয়েদের চুল তো বড়, তো মুখের দুই পাশ দিয়ে চুল এসে ছবির দুই পাশে পড়ে না। এটা চিত্রটা দেখেন। তারপরে হঠাৎ বাহিরে কাহার পায়ের শব্দ, বাইরে কে আসছে, বাহিরে কাহার পায়ের শব্দ শুনিয়া সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটা লুকাইয়া ফেলে না। সে ছবিটা মানে একদম বাংলা সিনেমার মনে করেন জেরক্স কপি হয়ে গেছে, ঠিক আছে। তো বাহিরে কাহারো পায়ের শব্দ শুনিয়া তাহার সুগন্ধ আসলে লুকায় না, কি দেখি ওইটা কিছু না, ঠিক আছে। তো এই কনসেপ্টটা ঠিক এমন। তো তারপরে দেখেন, এদিকে শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল কিন্তু পণ করিয়াছে বিবাহ করিবে না। অনুপমে তো আরো খুশি যে তার ভালো পাত্র জুটছে কিন্তু বিয়ে করবে না, মানে সে আমাকে। তারপরে দেখেন কি বলছে, বিবাহ করিবে না শুনিয়া আমার মনে পুলকিতর আবেশে ভরিয়া উঠিল। ওই যে আমি যেটা বলছিলাম, পুলকিতর আবেশে ভরিয়া উঠিল, মানে একটু ভালো লাগা কাজ করছে অনুপমের। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, মানে অনুপমের শোকে কি সে শোক, মানে অনুপমের শোকে সে, মানে অনুপমের সাথে তার বিয়ে হয় নাই, অনুপম এদিকে দুঃখে পড়ে ওইদিকেও দুঃখে পড়ে, মানে এই যে বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে, বুঝছেন। তো সেও ভালো করে খায় না। সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তাহার বাপ তাহার মুখের পানে চাহিয়া আর চান আর কি করেন ভাবেন, আমার মেয়ে দিন দিন এমন করিয়া এমন এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনো একদিন তাহার ঘরে আসিয়া দেখে মেয়ের দুই চক্ষু জলে ভরে, জিজ্ঞাসা করিয়া, মা তোর কি হইয়াছে আমাকে বল, মা তোর কি হইয়াছে আমাকে বল। মেয়ে তাড়াতাড়ি করিয়া চোখ মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। এই যে মেয়েদের কিছু হয়নি, কিছু না, এই মানেই সব কিছু হয়েছে বা সব কিছু হওয়া, ঠিক আছে। এটাই আমাদেরকে বলছে আমাদেরকে এই লেখক। তো এখানে আমাদের বলছে মানে অনুপমের কল্পনা শক্তি, আপনি দেখেন রবীন্দ্রনাথের কল্পনা শক্তি দিয়ে, মানে চিন্তার পরিসীমা কেমন, হয়তো বা কমন পড়ছে না আপনাদের সাথে। তো রবীন্দ্রনাথ এমনই, রবীন্দ্রনাথের বই যখন পড়বেন, রবীন্দ্রনাথের লেখা যখন পড়বেন তখন মনে হবে আমার মনের কথা জানলো কেমনে, এমন মনে হবে। তো পরবর্তীতে লেখক আরো কি বলেছে দেখি আমরা, মাকে লইয়া তীর্থে যাওয়ার সময় মাঝখানে আরো ঘটনা ঘটেছে। মা তীর্থে যাবে, অনেকদিন তার বিয়ে ভেঙে যাওয়ার পরে আর মুখে সম্মানে নতুন বিয়ের কথা তুলতেও পারে না অনুপমের। কিন্তু মামা তার এবারও হাবড়ার পুল পার হয় নাই। মামা কখনো কি পার হয় নাই? হাবড়ার পুল। হাবড়ার পুল বলতে বর্তমান সময়ে এটা মানে ওই কলকাতার হয়তো হাওড়া ব্রিজ এমন কিছু বোঝায়। আর হচ্ছে হচ্ছে অনুপমের মামা হাবড়ার পোলের ওই পাশের সবকিছুকে আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত মনে করতেন। আন্দামান দ্বীপপুঞ্জ বলতে বোঝানো হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে ভারতের দক্ষিণের, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথা এখানে বলছেন, সবগুলোকে এইগুলো মনে করতেন অনুপমের মামা। তো তাই অনুপমের মামা না যাওয়ায় অনুপমের উপরেই ভার পড়ছে এবারও যে তীর্থে যাওয়ার জন্য। তো মাকে লইয়া তীর্থে চলিলাম। এখন তীর্থ কি স্যার? তীর্থ হচ্ছে আমরা যেমন হজে যাই, তো ভারতের গয়া এবং কাশী হচ্ছে তাদের পুণ্যভূমি বলা হয়, শ্রীকৃষ্ণের জন্মভূমি, পুণ্যভূমি বলা হয়। তো সেখানে তারা ওই তীর্থ করতে যান, যেটা তাদের হচ্ছে কি যে ধর্মীয় ও পুণ্যের কাজ হিসাবে মনে করা হয়। তো মাকে লইয়া তীর্থে চলিলাম,
তো আমার ওপরেও ভার পড়িয়াছিল, কারণ মামা এবারও হাবড়ার পোল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকুনি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমানি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকার মেশানো সে এক স্বপ্ন, আলোতে অন্ধকার মিশানো সে এক স্বপ্ন। কেবল আকাশের তারকাগুলি চির পরিচিত, মানে পরিবেশটা খুব সুন্দর, কেমন রোমান্টিক রোমান্টিক মনে হচ্ছে যে সন্ধ্যার সময় পরিবেশটা, তারকাগুলি চির পরিচিত আর সবই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টি খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া সে এই পৃথিবীটা যেন কত অচেনা, এবং যাহা চারিদিকে তাহা যেন কতই বহুদূর তাহা দেখিয়া দিয়াছে। স্টেশনের প্রদীপের আলোর সাথে তারার আলো সে তুলনা করছে যে পৃথিবীটা দেখে কত দূর, এটাই বোঝাচ্ছে। পরবর্তীতে গাড়ির মধ্যে ঘুমাইতেছিলাম, আলোর নিচে সবুজ রঙের পর্দা টানা। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার হয়েছে এবং বোর্ড পরীক্ষা আসছে। পর্দা ছিল কেমন? সবুজ রঙের পর্দা টানা ছিল। তেরঙ্গা 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 বক্সের জিনিসপত্র সমস্ত কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রইয়াছে, তাহা যেন স্বপ্নলোকে উলট পালট আসবার। সবুজ সবুজ প্রদ্যোষের, প্রদ্যোষ মানে কি? সন্ধ্যা। সন্ধ্যাটা অবস্থাটা বর্ণনা করছে। সন্ধ্যায় মিটমিট আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে, কেমন একরকম হইয়া পড়ে আছে, এটা এখানে কি করছে লেখক বলছে। পরবর্তীতে দেখেন, এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাতে কে যেন বলিয়া উঠিল। সে এক অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাতে কে যেন বলিয়া উঠিল, শীঘ্রই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম, এ কেবল একটি মানুষের গলা। শুনিয়া মন বলিয়া উঠিল, এমন তো আর শুনি নাই, এমন তো আর কি শুনি নাই। মানে চিন্তা করেন, সে মাকে নিয়ে যাচ্ছিল ট্রেনে, একটা স্টেশনে ছাড়ছে, সেই স্টেশন থেকে মানুষজন উঠছে, সেখানে সরছে। মানে তার গান, কানের কানের গান শটটাই তার কাছে চমৎকার মনে হয়েছে, চমৎকার মনে হয়েছে। এখন দেখেন পরবর্তীতে, তার পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে সে সারা রাত জেগেছিল, সে যে কোন স্টেশনে মেয়েটা নামবে, সেই মেয়েটার সুরটা কেমন তাকে দেখার জন্য। তো নামে নাই। তো দেখেন অনুপমরা যে স্টেশনে নামছে সেই স্টেশনেই নামছে। নামার পরে একটা গাড়িতে চড়েছে, গাড়িতে মালপত্র সেই টানিয়া তুলিয়া লইয়াছে। গাড়িটা যখন হচ্ছে কি যে এই হিন্দি কথা বলা স্টেশনের লোক যখন এসে বললো এই গাড়িটা ইংরেজ সাহেবদের জন্য, তখন অনুপম তাড়াতাড়ি করে নামতে উদ্যত হইল। তাহার সাথে কথাবার্তা বলার বদলে এখানে দিয়ে অনুপমের পুরুষ শাসিত গুণের অভাবটা ফুটে উঠেছে। তার পরবর্তীতে সেই গাড়িটা যখন তারা ছাড়লো না, সেই গাড়িতে করে যাচ্ছিল। গাড়িতে যাইতে গিয়ে হচ্ছে কি যে 5-6টা ছোট ছেলে মেয়েদের সাথে একটা মেয়ে ছিল, তার বয়স হয়তো 17। এখানে এই যে তাহলে অনুপমের বয়স এক সময়, সে বিয়ের সময় ছিল 23, আর এই সময় 27, তাহলে কল্যাণীর বয়স কেন স্যার 2 বছর বাড়লো? এখানে রূপ করতে বোঝাচ্ছে। অনেকের দেখা যাচ্ছে বয়স বাড়লেও বয়স বোঝা যায় না। কল্যাণীর বয়স 19 হয়েছে, কিন্তু কল্যাণীর কি হয়েছে, কল্যাণীর দেখে মনে হচ্ছে তার বয়স কত, 17 বছর, 15-17 বছর এমন হবে। তো সেটাই বলছে। এবং মানে তার গতি ছিল সহজ সরল এবং হচ্ছে সাবলীল। সে ছেলে মেয়েদের সাথে চানামুট মাখায়া খাইতেছে। এখন পরবর্তীতে অনুপম লেখার সময় বা লেখক বলছে, আমি কেমন তখন কেনই নির্লজ্জের মতো একমুঠ চানামুট তাহার কাছে থেকে চাহিয়া লইলাম না। সে আজকে পস্তায়, মানে নিলে একটু ভালো লাগতো, এরকম মনে হয়। তার পরবর্তীতে আমাদের ওখানে ওই ঘটনাগুলো বলছে, ছেলেমেয়েরা তাহাকে একটা গল্প শুনিবার জন্য বাই ধরিয়াছে, যে গল্পটা তাহারা এর আগে হয়তো বা 20-25 বার শুনিয়াছে। তো এই যে এমন সাবলীল তাহার চলাচল, তাহার হচ্ছে কি যে কথাবার্তা এমন সাবলীল, তাহা যেন তাহার সর্বাঙ্গে ঠিকরাইয়া উঠিয়াছে। মা তাহার দিকে অপলোকে তাহার কর্মকাণ্ড দেখিতেছে। এমন সময় গাড়ি থেকে যখন নেমে গেল, তখন মানে তাদের খুব ইচ্ছা হচ্ছিল এই মেয়েটি কে, তার নাম জানতে, তার বাবার নাম জানতে, তো ইচ্ছা হচ্ছিল। তো তখন গাড়ি থেকে যখন কল্যাণীরা নেমে যায়, মা আর থাকিতে পারিলেন না, মা আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নামটা কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। কল্যাণী যখন শুনছে, বুকের মধ্যে তো স্নাত করে উঠেছে, বুকের মধ্যে কি শক লেগে গেছে। এই সেই কল্যাণী যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হয় না, ইস
মানে মিস মিস ব্যাপার অনুপমের মধ্যে। তখন অনুপম কনফার্ম হওয়ার জন্য শুনিয়া তাহার মা, এই মা এবং আমি দুজনে চমকাইয়া উঠিলাম এবং জিজ্ঞেস করিল তাহার মা, তোমার বাবা, তোমার বাবার নাম কি, মানে কনফার্ম হওয়ার, এই কি সেই আমার কল্যাণী কিনা? তখন তিনি তখন কল্যাণী বলিলেন তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। পুরা মিলে গেছে, কমন। ঠিক আছে, তাহার নাম কি? শম্ভুনাথ সেন। এখন তো অনুপম না দেখেই অনুপমের মধ্যে যে আগ্রহ ছিল এখন দেখে ফেলছে, আপনি তো বুঝতেই পারছেন অনুপম কি এখন দুনিয়ার কোন শক্তিকে কি করবে না, তোয়াক্কা করিবে না। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তাহার পরে আমি কানপুরে আসিয়াছি। এখন মামার নিষেধ মেলিয়া পাত্রী আজ্ঞা ঠেলিয়া, ঠিক আছে, কিন্তু তার মা তার সাথে এসেছে, মানে মায়ের আমি একমাত্র সন্তান বিধাই তিনি আমাকে ছাড়িতে পারিলেন না, এই অংশটা আমাদের গল্পের মধ্যে আছে। মাতৃআজ্ঞা ঠেলিয়া তাহার পরে কানপুরে আসিয়াছি, কানপুরে আসিয়াছি কল্যাণীর বাপ এবং কল্যাণীর বাবা এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, তাহার হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি, শম্ভুনাথ সেনের হৃদয় গলিয়াছে। মানে শম্ভুনাথ সেন অনুমতি দিচ্ছে, দেখো আমি অনুমতি দিলাম আমার মেয়ের সাথে কথা বলো, ঠিক আছে, কিন্তু কল্যাণী বলে আমি বিবাহ করিব না। কল্যাণী বলে কি, আমি বিবাহ করিব না। মানে আমি জিজ্ঞেস করিলাম কেন, বলিল মাতৃ আজ্ঞা। কি বলিল? মাতৃ আজ্ঞা। এই পক্ষরও কি মাতৃ আজ্ঞা, মানে এই পক্ষরও কি কোনো মামা আছে? বলে বললেন, তারপরে বলিলেন, দেখিলেন যে তেমন, তারপরে বলিলেন হচ্ছে কি যে এই পক্ষের কোনো মামা নাই, এই মাতৃ আজ্ঞা সেই মাতৃ আজ্ঞা না, এই মাতৃ আজ্ঞা দেশ মাতৃকার মাতৃ আজ্ঞা। তে কল্যাণী কি করেছেন, দেশ মাতৃকার প্রতি তার জীবনকে সঁপে দিয়েছেন, মানে মেয়েদের নারীদের শিক্ষার ব্রত তিনি গ্রহণ করেছেন, তাই সে কি করবে না, বিয়ে করবে না। তাই সে নিজে মানে সে অনুপমা এখন বলছে, মানে সে তো বিয়ে করতে চাইছে এটা নিশ্চিত, কিন্তু সে কি বলছে যে তোমরা মনে করিতেছো আমি বিবাহর আশা করি। মানে অনুপম কিন্তু থেকে গেছে ওখান থেকে আর ফিরে আসেনি। তারপরে বলেছে, তারপরে অনুপম কি আমাদের বলছে, আমাদের পাঠকদের বলছে যে তোমরা কি মনে করিতেছো আমি বিবাহর আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সে এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুর, আশা জাগা আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই কি আছে। তার মানে সেই এই সুরটা থাকার জন্য সেই কল্যাণীদের এখানে থাকে, সুরটা শোনার জন্য, নইলে দাঁড়াবো কোথায়। তাই বছরের পর বছর যারা বছরের পর বছর যায়, আমি এখানেই আছি, দেখা হয় সেই কণ্ঠ শুনি। কি বলে? দেখা হয় সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তাহার কাজ করিয়া দিই, আর মন বলে এই তো আমি জায়গা পাইয়াছি, এই তো আমি কি জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবেও না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। এই অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কি বলেছেন? অপরিচিতা গল্পটি নারী মর্যাদার প্রতিষ্ঠায় নিযুক্ত, মর্যাদা প্রতিষ্ঠায় নারীর বিদ্রোহ। গল্পের লেখক তার পটে নারীর দৈহিক নয় মানসিক সৌন্দর্যকে এখানে দেখিয়েছেন। অপরিচিতা গল্পের নায়িকা কল্যাণী বিদ্রোহের প্রয়াসে অংশীদার তার পিতা শম্ভুনাথ সেন, তার পিতা শম্ভুনাথ সেন। শম্ভুনাথ কন্যা কল্যাণীকে বিবাহ ঠিক করিয়াছে কলকাতার এক MA পাস যুবকের সঙ্গে। বরের অভিমানে বরের অভিভাবক তার মামার চোখে চামড়া ছিল না, মানে লজ্জা ছিল না, নির্লজ্জ, ঠিক আছে, লজ্জা ছিল না, নির্লজ্জ। পণের টাকা এবং দরদস্তর আগেই ঠিক ছিল। শম্ভুনাথ সেন লোকটার ব্যবহার ঠান্ডা, পাত্রীপক্ষের সাথে নির্লজ্জ দরাদরি এবং স্বর্ণ অলঙ্কার সম্পর্কে সন্দেহ প্রকাশ করলে নিজে শেখরাকে দিয়ে সেই অলঙ্কার পরীক্ষা করানোর সেই ইতরতা প্রকাশ করে পেয়েছে মেরুদণ্ডহীন নায়ক, তাতে সায় দিয়েছে তার মামাকে। তারপরে দেখেন কি বলছে গল্পটার মূল কনসেপ্ট। ফলে কন্যার পিতা বিয়ে ভেঙে দেয়। বিয়ের লগ্ন যখন প্রস্তুত, তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিক, মানে যে লোকের কথা, লগ্নভ্রষ্ট মেয়ের বিয়ে হবে না, এই লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেন নির্ভীক অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যাত নতুন এক সময়ে মানে আবির্ভাবের সংকেত করে তুলেছে। কর্মী ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্যে দিয়ে গল্পের শেষ অংশে কল্যাণীর শুচিশুভ আত্মপ্রকাশ ও ভবিষ্যতের নতুন নারীর আগমনী ইঙ্গিত এই গল্পের
পরিসমাপ্তি। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপচ্ছলনের অকপট কথমালা। অনুপম যে তার জীবনের পাপ দোষগুলোকে অকপটভাবে স্বীকার করেছে, অনুপমের আত্মবিস্মৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছেন। গল্পটিতে পুরুষতান্ত্রিক অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তি এবং কীর্তিত্ব হয়েছে। আমাদের অনুধাবনমূলক প্রশ্নে এই বাক্যগুলো বারবার আসতে দেখা গেছে এবং এগুলো আমরা গল্পের মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এছাড়াও আমরা অপরিচিতা গল্পে ফুল আছে 4টি। ফুল কয়টি? 4টি। বকুল, পদ্ম, শিমুল, রজনীগন্ধা। আর যে কয়জন দেবীর নাম আছে 3 জন, অন্নপূর্ণা, লক্ষ্মী, সরস্বতী। প্রাণীর নাম আছে ভ্রমর, প্রজাপতি, হস্তি, সাপ, রাজহংস। ফলের নাম মাকাল, দ্বীপের নাম আন্দামান, মাদকের নাম তামাক, যান, রেলগাড়ি, ঋতুর নাম বসন্ত। গল্পটিতে স্ফুরণ ঘটেছে পুরুষতান্ত্রিক অমানবিকতার। অপরিচিতা গল্পে মনস্তাপে ভেঙে পড়ে এক ব্যক্তিত্বহীন যুবকের সহজ সরল স্বীকারোক্তি। আমাদের এই যে অপরিচিতা গল্পের প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, এই দুইটা ক্লাসের পিডিএফটা আমাদের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এই অপরিচিতা গল্পটি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সমাজে গেড়ে বসা যৌতুক প্রথা, পণ প্রথার বিরুদ্ধে লিখেছেন। এখান থেকে সৃজনশীল এমসিকিউ এবং বিশ্ববিদ্যালয়ের রিটেন কোশ্চিন হতে পারে। মানে অনুপমের সাদৃশ্য কোনো ক্যারেক্টার বা অনুপমের মামার সাদৃশ্য কোনো ক্যারেক্টার, বলিষ্ঠ শম্ভুনাথ সেনের মতো কোনো ক্যারেক্টার থেকে অনুরূপ, বা আমাদের কল্যাণী যে সমাজে নতুন নারী রূপের আবির্ভাবের যে অগ্রণী হিসাবে দেখানো হয়েছে, এই সকল চরিত্রগুলো থেকে আমাদের প্রশ্ন হতে পারে। আশা করছি আমরা বিগত দুইটা ক্লাসগুলো বড় হলেও আমরা ক্লাসের মধ্যে বিস্তারিতভাবে সমস্ত কিছুই আলোচনা এবং ব্যাখ্যা করার চেষ্টা করেছি, আপনারা যাতে উপকৃত হন এবং সকল ধরনের পরীক্ষাগুলোতে এই টপিকস থেকে আপনারা সব ধরনের অ্যান্সার করতে পারেন। তার জন্য তো আমাদের বাংলা সম্ভার নিয়মিতভাবে চেষ্টা করছে বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণকে বাংলাদেশের বা বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের কাছে সহজ সরল পাঠ্য করতে। তার ধারাবাহিকতায় আমরা সকল শ্রেণীর ক্লাসগুলো আমাদের ইউটিউবে ভিডিওতে আমরা আপলোড করে থাকি। এছাড়াও আমরা নিয়মিত ইউটিউব এবং আমাদের বাংলা সম্ভার ফেসবুক পেজে লাইভে আমরা ক্লাসগুলো নিই। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমাদেরকে কমেন্টসের মাধ্যমে অনুপ্রাণিত বা ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো সবার কাছে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে যদি থাকি একই সাথে একই পথে। আসসালামু আলাইকুম।